হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্পের চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সঙ্গে আছি মৌসুমী হাসান। আজকে আমি পড়ে শোনাচ্ছি লেখক মির্জা এলিয়াদের উপন্যাস লা নুই বেঙ্গলি এর তৃতীয় পর্ব। আমরা দুজনে সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। আমার একটু ভয় ভয় করছিল যখন দোতলায় মেয়েদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। সে ইচ্ছে করে জোরে জোরে কথা বলছিল যাতে সবাই আমার উপস্থিতি টের পায়, বিশেষ করে বোধহয় তার মাকে জানানোর জন্যই। বারান্দায় এসে আমার মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। বাড়ির ওপর থেকে পাড়াটাকে একেবারে অন্যরকম মনে হচ্ছিল, অনেক শান্ত আর সবুজ। রাস্তার ধারে গাছগুলো আমি লক্ষ্য করছি, কিন্তু তারা যে সংখ্যায় এত হবে ভাবতে পারিনি। রেলিংয়ে হেলান দিয়ে নিচের উঠোনটা দেখলাম। মনে পড়ে গেল সেই সিঁড়ির ধাপে মৈত্রীর হাসিতে ভেটে পড়া চেহারাটা। মনে হচ্ছিল সেই দিনটা কত তাড়াতাড়ি পুরনো হয়ে গেছে। মনে হচ্ছে যেন ইতিমধ্যে কতদিন পার হয়ে গেছে। মৈত্রীও এসে আমার ঘরের দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছে তার বাবা কখন ফিরবেন। আমি ওকে ঠিক বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল তার মধ্যে রয়েছে এক আদিম শিশু। তার কথাবার্তা আমায় আকর্ষণ করত। তার অসংলগ্ন চিন্তা ভাবনা, সরলতা আমায় মুগ্ধ করত। নিজেকে এক সভ্য স্বাভাবিক মানুষ মনে হতো যে কিনা একজন প্রায় অসভ্য মানবের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। আমার বোন ভালো ইংরেজি বলতে পারে না, কিন্তু জানেন ও সব বুঝতে পারে। মৈত্রীও নিজের বোনকে বারান্দায় এনে বলল, ও আপনাকে একটা গল্প বলতে বলেছে। আমিও গল্প শুনতে খুব ভালোবাসি। তখন সন্ধ্যায় আচ্ছন্ন। অনেকদিন বাদে সুন্দর আকাশের নিচে আমি। প্রকৃতির পট পরিবর্তন হয়েছে। সামনে দুটি মেয়ে হাত ধরাধরি করে দাঁড়িয়ে। পুরো ব্যাপারটা স্বপ্ন বলে মনে হচ্ছিল, যেন হঠাৎই পর্দায় সরে গিয়ে নতুন ভালো লাগা একটি দৃশ্য উন্মোচিত হয়েছে। অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকার পর আমি বললাম, অনেককাল গল্প পড়িনি। তাছাড়া আরেকটা অসুবিধাও আছে, তা হলো আমি ভালো গল্প বলতে পারি না। ভালো করে গল্প বলতে পারার জন্য প্রতিভা থাকা দরকার, সকলের তা থাকে না। ওরা খুব দুঃখিত হলো। ওদের দুঃখ এত সরল আর স্বতঃস্ফূর্ত ছিল যে আমার ভীষণ খারাপ লাগলো। ভালো হোক খারাপ হোক, ছেলেবেলায় পড়া যা হোক কিছু মনে আছে, চেষ্টা করলাম, কিন্তু কিছুই মনে আসছিল না। নিজেকে এত বোকা আর অসহায় লাগছিল। পেরো, গ্রিম্ম, আন্ডারসন, হার্ন, এদের লাল টুপি পরা ছেলে, ঘুমন্ত অরণ্যের সুন্দরী, ম্যাজিক ঐশ্বর্য, এইসব গল্পগুলোর কথা মনে পড়ল। কিন্তু ওই গল্পগুলো এত খেলো মানে হলো যে যদি শোনাতে গিয়ে হাস্যকর অবস্থার সৃষ্টি হয়, তাই বাদ দিলাম। ইচ্ছে করছিল ওদের এমন কিছু বলি যা একজন বুদ্ধিমান কালচার সপ্রতিভ যুবকের বলার পক্ষে উপযুক্ত, আর যা ওদের মনে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ যা মৈত্রীকেও আনন্দ দিতে পারে, কৌতূহলী করতে পারে। দুঃখের বিষয় এইরকম আমার কিছুই মনে পড়ল না। আমাদের গাছের একটা গল্প বলুন, ছোট বোন ছবি বলল। আমার মনে হলো যা হোক কিছু বানিয়ে বলি। ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে বলতে শুরু করলাম। অনেক অনেক দিন আগে এক দেশে একটা গাছ ছিল, যার শেকড়ের নিচে ছিল গুপ্তধন। একদিন এক নাইট, ছবি জিজ্ঞাসা করলো, নাইট কি? মৈত্রীয় তাকে বাংলায় বুঝাতে লাগলো নাইট কাদের বলে, আর সেই সুযোগে আমি গল্পের বাকি অংশ ভাবতে শুরু করলাম। এক রাত্রে নাইট স্বপ্ন দেখলো যে এক পরী তাকে ওই ধনরত্নের জায়গাটা দেখিয়ে দিচ্ছে। ওই রকম বোকা বোকা একটি গল্প বলতে গিয়ে এত লজ্জা হচ্ছিল যে আমার আর ওদের দিকে তাকাতে সাহস হচ্ছিল না। তাই অকারণে জুতা ফিতে বাড়তে শুরু করলাম। যাই হোক, একসময় গল্প আবার করতেই হলো। একটা ম্যাজিক আয়নার সাহায্যে নাইট সেই সব ধনরত্ন উদ্ধার করতে গেল। গল্পটা আর বাড়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল মৈত্রেয় সব বুঝতে পারছে, কিন্তু চোখ তুলে দেখলাম সে গভীর মনোযোগের সঙ্গে আমার গল্প শুনছে। কিন্তু নাইট দারুণভাবে অবাক হয়ে দেখলো ধনরত্নের ওপর একটা জ্যান্ত ড্রাগন বসে পাহারা দিচ্ছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে আগুন। এই জায়গাটা বলতে লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল। তখন হঠাৎ ছবি বাধা দিয়ে বলল, কিন্তু গাছটা গাছটা কি? বলল।
গাছ তো এমনি সাধারণ গাছ, জাদু গাছ নয়, তাই সে কথা বলতে পারতো না। কিন্তু কথা বলার জন্য তাকে জাদু গাছই বা হতে হবে কেন? আমি মহা বেকায়দায় পড়লাম, মনে মনে ঈশ্বরকে ডাকতে লাগলাম। যাই হোক, গল্পটা এরকমই। এই গাছটা কথা বলতে পারতো না, ওর প্রাণ ছিল না। ছবি মহা উত্তেজিত হয়ে দিদিকে কিছু বলতে শুরু করলো। এই প্রথম বাংলা না জানার জন্য আমার পর্যন্ত দুঃখ হলো। সুরেলা মিষ্টি গলার ছবি কিছু বলছিল। ও কি বলছে? ও জিজ্ঞাসা করছে যে ওর গাছেরও প্রাণ আছে কি না। আমি বললাম সব গাছেরই প্রাণ আছে। ওর একটা গাছ আছে নাকি? বড় বড় গাছ নয়, উঠোনের ধারে রয়েছে একটি চারা গাছ, যার ডালপালাগুলো দেখবেন রেলিং অবধি উঠে এসেছে। ছবি রোজ গাছকে খেতে দেয়, নিজে যা যা খায় সব। যাক, কথাবার্তা অন্যদিকে ঘুরে যেতে প্রাণ বাঁচলাম। ভালো ছবি, কিন্তু তোমার গাছ তো পিঠে খায় না। ছবি আবার আমার মন্তব্য শুনে বলল, ও হ্যাঁ, ওইটা আমিই খাই। পাইপ খাবার ভান করে নিজের ঘরের দিকে রওনা দিলাম। কাঠের হুড়কো দিয়ে দরজা বন্ধ করে ডায়েরিতে পুরো ঘটনাটা টুকে রাখতে শুরু করলাম। আমার সঙ্গে মৈত্রীর কথাগুলো, তার চিন্তার রূপ, বারান্দায় আমাদের গল্প করা কষ্টকর অভিজ্ঞতা, ছবির মানসিকতা, যে নিজের সঙ্গে জড় পদার্থের অনুভূতির পার্থক্য করে না। যেমন সে গাছকে পিঠে খেতে দেয়, কারণ সে নিজে পিঠে খায়, যদিও সে ভালোভাবে জানে গাছটা পিঠে খায় না। ভারী মজা লাগছিল আমার এগুলো। একদিন সন্ধ্যাবেলা অফিসের কাজ শেষ হয়েছে। মিস্টার সেন আমাকে ছেড়ে দেবার জন্য কাঁধে হাত রেখে বললেন, অ্যালেন, আমার স্ত্রী তোমার প্রতি বাস্তবিকই সহানুভূতিশীলা। তুমি আমাদের বাড়িকে নিজের বাড়ি বলে মনে করবে। তুমি যখন যে ঘরে ইচ্ছে যেতে পারো। আমরা গোড়া নই, আর আমাদের বাড়িতে পর্দা কোথাও নেই। তোমার যখন যা দরকার আমার স্ত্রীকে বলবে, অথবা মৈত্রীকেও বলবে। আশা করি মৈত্রীও তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পেরেছে। তার কথায় আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। মিস্টার সেন বললেন, কিছু মনে করো না। বিদেশি তুমি, ভারতীয় যুবতীরা এখনও সেকালে রক্ষণশীলতা কাটিয়ে উঠতে পারেনি, তাই ওদের ব্যবহারে কিছু মনে করো না। এরপর তিনি মৈত্রের ব্যাপারে দুটো সত্য ঘটনা শোনালেন। একদিন তাদের ইটালিয়ান কনসুলেটে চায়ের নিমন্ত্রণ ছিল। তখন বৃষ্টি পড়ছিল। কনসুলেট থেকে বেরিয়ে আসার সময় গাড়িতে ওঠার জন্য কনসাল তাদের সাহায্য করছিল। একটাই মাত্র ছাতা ছিল। মৈত্রীও যাতে ভিজে না যায়, তাকে ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য কনসাল ছাতার তলায় তার হাতটা ধরলেন। মৈত্রী এত ভয় পেয়ে গেল যে ছাতা থেকে দৌড়ে বেরিয়ে বৃষ্টির মধ্যে লাফিয়ে মোটরে উঠল। আর সেই যে কান্না শুরু হলো তার, আলিপুরের বাড়িতে মার কোলে আশ্রয় নেবার আগে আর থামল না। ঘটনাটা বছর খানেক আগেকার। তখন মৈত্রীর প্রায় 15 বছর বয়স। ম্যাট্রিক পাশ করে আইএ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। আরেকটি ঘটনা হলো, একটি ইউরোপীয় পরিবারের নিমন্ত্রণে তারা থিয়েটার দেখতে গিয়েছিল। অন্ধকারে বক্সে একটি ফুলবাবু তার হাত ধরার চেষ্টা করায় মৈত্র তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বেশ জোরে বলেছিল, যাতে আশেপাশে সবাই শুনতে পায়, আপনার মুখে জুতোর বাড়ি মারব। সমস্ত বক্সের লোকেরা উঠে দাঁড়ালো। এক মহিলা, কলকাতায় সবাই তাকে চেনে বলে নামটা গোপন করা হলো, মধ্যস্থতা এগিয়ে এসে বললেন। মৈত্র তাকে জিজ্ঞাসা করছিল, আমার কি ইংরেজি ব্যাকরণে ভুল হয়েছে? কাহিনী দুটো শুনে আমার খুব হাসি পেয়েছিল, কিন্তু নিজের মনে একটা প্রশ্ন আমি এড়িয়ে যেতে পারিনি। প্রশ্ন এই যে, মৈত্রের বাস্তবিকতা কি অত সরল, নাকি রসিকতা দিয়ে তার স্বভাব ঢাকতে চেষ্টা করছে আর আমাদের নিয়ে খেলা করছে? এই ধারণা আমাকে তাড়া করে ফিরতে যখনই বাড়ির আশেপাশের ঘর থেকে তার জোরে জোরে কথা বলার আওয়াজ বা উচ্চস্বরে হাসির শব্দ ভেসে আসতো। মিস্টার সেন একদিন বলছিলেন, জানো এলেন, ও কবিতা লেখে। আমার কেমন সন্দেহ ছিল। এই ঘটনা জানার পর মৈত্রের প্রতি আমার একটা চরম বিরাগ এলো। এই দেশের সব মেয়েরাই কবিতা লেখে, সব প্রতিভাবান সন্তানরা কবিতা চর্চা করেন, আর মিস্টার সেন তার মেয়েকে প্রতিভাময়ী বলে মনে করেন। এই চিন্তাগুলো আমার বিরক্তি উৎপাদন করত। যতবার তিনি আমাকে বলতেন ওর প্রতিভা আছে, সঙ্গে সঙ্গে মৈত্রীকে আমার সম্পূর্ণ নির্বোধ বলে মনে হতো। মিস্টার সেন আমাকে তীর্যক দৃষ্টিতে দেখে আরও বলতেন, হ্যাঁ, ও দার্শনিক কবিতা লেখে, ওর কবিতার প্রশংসা করেছেন অনেকেই। আমি নিরাসক্তভাবে মন্তব্য করলাম, তাই নাকি? সিঁড়ি দিয়ে নিচে নেমে সন্ধ্যাবেলা মৈত্রীর সঙ্গে মুখোমুখি হয়ে গেলাম। ও লাইব্রেরি থেকে একটা বই হাতে করে বেরোচ্ছিল। ইচ্ছাকৃতভাবে পরিহাসের সুরে বললাম,
জানতাম না আপনি কবি। সে লজ্জায় লাল হয়ে গেল এবং দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। যাই হোক, কবিতার লেখা কোনো দোষের জিনিস নয়, তবে দেখতে হবে সে কবিতা যেন সুন্দর হয়। আপনি কি করে জানলেন যে আমার কবিতা সুন্দর নয়? সৌন্দর্য সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, তবে কবিতায় দর্শক জীবনকে জানার অভিজ্ঞতা আমার যথেষ্ট আছে। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হাসিতে ফেটে পড়ল। তার হাসিতে ছিল এক অদ্ভুত আন্তরিকতা। লজ্জা জড়ানো এক আশ্চর্য ভঙ্গিতে সে তার হাত দুটো রেখেছিল নিজের বুকের ওপর। হাসছেন কেন? হঠাৎ সে থেমে গেল। কেন হাসতে বারণ আছে? না, তা নয়, যার যা ভালো লাগে তাই করবে। কিন্তু শুধু আপনার হাসির কারণটা যদি একটু বলে দেন। বাবা আপনাকে খুব বুদ্ধিমান বলে মনে করেন। আমি অধৈর্য হবার ভঙ্গি করলাম। ভয় হয় ভুল করে আপনার রাগের কারণ না হই। এই কথা সঙ্গে সঙ্গে মৈত্রের মুখ থেকে একটি ভাব ফুটে উঠল, যা দেখে আমার আনন্দ হলো। আমি রাগ করলে আপনার ভয় হবার কারণ কি? কারণ আপনি আমাদের অতিথি। ভগবানের অতিথিকে পাঠিয়ে দেন। আর অতিথি যদি খারাপ লোক হয়, যেমনভাবে মানুষ একটা শিশুকে প্রশ্ন করে সেভাবে তাকে প্রশ্ন করছিলাম। যদিও তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠছিল। ভগবান তাকে ডেকে দেন। কোন ভগবান? তার ভগবান। কেমন করে? প্রত্যেকটা লোকেরই আলাদা আলাদা ভগবান আছে। শেষ কথাগুলোর ওপর আমি বেশ জোর দিয়েছিলাম। সে আমার দিকে পরিপূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর চোখ বন্ধ করে কিছু ভাবলো। এই চোখ ছিল কোমল, স্নেহময়, নতুন অভিব্যক্তিপূর্ণ। আমার কি কিছু ভুল হলো? আমি কি করে জানবো? আমি তো আপনার মতো দার্শনিক নই। দেখুন, আমি ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, কবিতা লিখে। এই হলো দর্শনশাস্ত্র। আমি নিজের মনে ভাবলাম এবং হাসলাম। আমি অনেক দিন বাঁচতে চাই। আমি রবি ঠাকুরের মতো বৃদ্ধ হতে চাই। যখন মানুষ বুড়ো হয় তখন সে বেশি ভালোবাসতে পারে আর কম দুঃখ পায়। এইভাবে কথা বলার জন্য লজ্জায় সে লাল হয়ে গেল, চলে যাবার জন্য উদ্যত হলো, কিন্তু কিভাবে দাঁড়িয়ে পড়ল। সে বোধহয় বুঝতে পারছিল যে কথাগুলো আমি কিভাবে নেব এটা খুবই অনিশ্চিত। সে বিষয়ে অভ্যন্তরে গেল, বলল, মা খুব চিন্তা করছেন। তিনি একটা বই পড়ছেন যে ইউরোপে রোজ লোক স্যুপ খায়। আমাদের বাড়িতে তো স্যুপ হয় না, সেই জন্য আপনি রোগা হয়ে যাচ্ছেন। তাকে শান্ত করার জন্য বললাম, আমি স্যুপ ভালোবাসি না। শুনে মৈত্রেয় চোখ আনন্দে চকচক করে উঠল। কিন্তু আপনারা এত ভাবছেন কেন? এমন কি গুরুত্বপূর্ণ ব্যাপারটা এটা? মা ভাবছেন তাই। সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মত পাল্টালো। তার এই অপ্রসমাট নীরবতা আমাকে খুব বেকায়দায় ফেলল। মনে হলো আমি কি তার মনে আঘাত দিয়ে ফেললাম? যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করবেন। আপনাদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় তা আমার এখনো ভালো করে রপ্ত হয়নি। সে এগিয়ে যাচ্ছিল, ঘুরে দাঁড়ালো। যেভাবে আমার দিকে তাকালো সে দৃষ্টির অর্থ আমি বোঝাতে পারবো না। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কেন আমার কাছে ক্ষমা চাইছেন? আমায় কষ্ট দিতে চান? আমি অন্তত লজ্জিত হয়ে বললাম, না না, সেরকম কোনো ব্যাপার না। আমি ভাবছিলাম আপনি রেগে গেছেন তাই। কি করে একজন পুরুষ মানুষ একটা মেয়ের কাছে ক্ষমা চাইতে পারে? যখন সে ভুল করে, এটাই আমার অভ্যাস। একজন যুবতী মেয়ের কাছে, এমনকি একটা শিশুর কাছেও? এটা ঠিক যে সব ইউরোপিয়ানরাই কি এরকম? আমি ইতস্তত করছিলাম। প্রকৃত সভ্য ইউরোপিয়ানরা। চোখ বন্ধ করে গভীরভাবে সে কিছু চিন্তা করলো, তারপর শব্দ করে হেসে উঠল, আর সে আগেকার ভঙ্গিকে তার দুহাত বুকের কাছে চেপে ধরল। বোধহয় বিদেশিরা নিজেদের মধ্যে ক্ষমা ভিক্ষা করে থাকেন, কিন্তু আমার কাছেও কেউ ক্ষমা চাইতে পারে। নিশ্চয়ই পারে। ছবির কাছে? নিশ্চয়ই। ছবি তো আমার চাইতেও কালো। এটা সত্য কথা না? মৈত্রর চোখ দুটো জ্বলে উঠল। না, সত্যি কথাই। আমি আর আমার মা, ছবি আর আমার বাবার চাইতে ফর্সা। আপনি লক্ষ্য করেননি? তাই না হয় হলো, তাতে কি আসে যায়? কেন? দুটো একই মনে করেন। যেহেতু ছবি বেশি কালো, আপনি জানেন না, ছবির বিয়ে দিতে খুবই অসুবিধে হবে এবং অনেক টাকা লাগবে। এই কথাগুলো বলতে তার খুব কষ্ট হচ্ছিল। লজ্জায় সে লাল হয়ে যাচ্ছিল। আমি নিজেও খুব বিচলিত বোধ করছিলাম। হিন্দু বিবাহ ব্যবস্থা সম্পর্কে প্রচুর তথ্য আমি লুসিয়ার কাছ থেকে পেয়েছিলাম।
বুঝতে পারছিলাম একজন যুবতী মেয়ের পক্ষে এই জাতীয় বেচাকেনার গল্প করতে কতখানি খারাপ লাগতে পারে। দুজনের পক্ষে সৌভাগ্যবশত মিসেস সেন সে সময় তাকে ওপর থেকে ডাকলেন। মৈত্র বইটা বগলে নিয়ে চেঁচিয়ে বলল, যাচ্ছি। সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে গেল। আমি আমার ঘরে ফিরে এলাম। আজকের অভিজ্ঞতা মুগ্ধ হয়ে ভাবছিলাম। রাতের খাবার সময় এগিয়ে আসছিল। আমি হাত মুখ ধুয়ে নিলাম। বাঙালিদের রীতি অনুসারে রাতের খাওয়া হতো খুব দেরিতে, রাত 10টা থেকে 11টার মধ্যে। তারপরে আমরা শুতে যেতাম। ডায়েরিতে কিছু লেখার জন্য সেটা খুললাম। ফাউন্টেন পেনটি শূন্যে ধরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর ডায়েরিটা বন্ধ করতে করতে মনে মনে ভাবলাম, বোকামো। একটা স্পষ্টভাবে স্বীকার করতে চাই, মৈত্রেয়ের সঙ্গে ঘনিষ্ঠতার প্রথম দিকে আমি কখনোই ভালোবাসার কথা চিন্তা করিনি। বরং বলা চলে তার রহস্যময় প্রকৃতির মধ্যে মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম। অবসরে তার কথা চিন্তা করতাম। ডায়েরিতে একগাদা ঘটনা ও আলোচনা লিপিবদ্ধ করতাম। মাঝে মাঝে যে অসুবিধায় পড়তাম তা নয়, তার চোখ দুটো অদ্ভুত সৌন্দর্য, অবদ্ধ, তার উত্তরগুলো, তার বাঁধভাঙা হাসি। একথা অস্বীকার করে লাভ নেই যে ওই যুবতীর প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। তার চলাফেরার মধ্যে একটি মোহিনী আহ্বানের শক্তি লুকিয়েছিল। আলিপুরে থাকাকালীন দিনগুলো আমার কেমন অলৌকিকভাবে অবাস্তব বলে মনে হতো। এত তাড়াতাড়ি এবং এত স্বাধীনতা নিয়ে একটি বিদেশি পরিবারের মধ্যে আমি প্রবেশ করতে পেরেছিলাম, যা বাস্তবে কি অবিশ্বাস্য বলে মনে হতো। কোনো কোনো দিন মনে মনে আমার প্রকৃত জীবনে, অর্থাৎ আমাদের নিজের জীবনে যখন ফিরে যেতাম, তখন ওই ভারতীয় স্বপ্নের জগৎ যে অলৌকিক বলে মনে হতো তাতে সন্দেহ নেই। আশ্চর্য পরিবর্তন আমার। পুরানো জগতের কিছুই আর ভালো লাগলো না, না জীবনধারা, না বন্ধুবান্ধব। এখন আর পদার্থবিদ্যা, গণিতবিদ্যা আমাকে আকর্ষণ করে না। পলিটিক্যাল ইকোনমি, ইতিহাস আর কিছু রোমান্টিক উপন্যাসগুলোর মধ্যে আমি ডুব দিয়েছিলাম। একদিন মৈত্র এসে আমাকে জিজ্ঞাসা করলো আমি বাংলা শিখতে চাই কিনা। তাহলে সে রাজি আছে আমার শিক্ষক হতে। এর আগে চলিত কথোপকথনে 2-1টা বই আমি পড়েছিলাম। মৈত্রীও তখন চিৎকার করে কিছু বলে, অথবা যখন রেগে যায় তখনকার ভাষা। এসব বোঝানোর জন্য গোপনে গোপনে এই বই আমি পড়তাম। আমি জানতাম যাচ্ছি মানে আমি যাইতেছি। আর একটা শব্দ হচ্ছে প্রায় শুনতাম, কি ভীষণ, যার অর্থ হলো এটা অস্বাভাবিক। আমার ছোট বইয়ের বেশি কিছু আমাকে শেখাতে পারেনি, তাই মৈত্রীও যখন আমাকে বাংলা শেখাবার প্রস্তাব দিল আমিও রাজি হয়ে গেলাম। শর্ত ছিল পরিবর্তে তাকে ফরাসি শেখাতে হবে। সেই দিন থেকে দুপুরে খাবারের অব্যবহিত পরে আমার শোবার ঘরে আমাদের পাঠ শুরু হলো। প্রথমে আমি বলছিলাম লাইব্রেরিতে বসবো, কিন্তু মিস্টার সেন নিজেই আমার শোবার ঘরে আমাদের পড়াশোনার ব্যবস্থা করতে বললেন, যাতে আরও ভালোভাবে পড়াশোনা হয়। নরেন্দ্র সেনের তার মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব স্থাপন এবং মিসেস সেনের এই উদার মনোভাব আমি ভালো চোখে দেখিনি। কখনো কখনো এরকম সন্দেহ যে মনে বাসা বাঁধেনি তা নয়। আমার আশ্রয়দাতারা আমার সঙ্গে তাদের মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছেন না তো? যদিও এটা ছিল অসম্ভব, কারণ এতে তাদের সবাইকে জাত খোয়াতে হতো। প্রথম প্রথম টেবিলে মৈত্রেয়ের থেকে অনেক দূরে বসতাম আমি। সে আমার অসুবিধাগুলো শান্তভাবে বোঝাবার চেষ্টা করত, কিন্তু ভালো বুঝতে না পারার ফলে কয়েকদিন পর থেকে সে আমার কাজ ঘেঁষে বসতে শুরু করলো। কিন্তু এত নিবিষ্ট মনে আমাকে লক্ষ্য করতো যে আমার পাঠে মন দিতে পারতাম না। হ্যাঁ, না, ছোট ছোট মন্তব্যে পাঠের দায় সেরে তাকে আপাদমস্তক লক্ষ্য করতাম আর সমর্থন করতাম আমার নিজস্ব দৃষ্টির কাছে। এক তরল ইচ্ছাশক্তি চোখ দিয়ে নিগ্রত হতো, যার সঙ্গে প্রকৃত দৃষ্টির কোনো সম্পর্ক নেই। আমি নিবিষ্ট মনে তার মুখ দেখতাম, যা সাঁচে ঢালা সৌন্দর্যের বিরুদ্ধে একটি মৌলিক বিদ্রোহ। মৈত্রীও 3টি ছবি সযত্নে রেখে দিয়েছিলেন, কিন্তু সেগুলোর মধ্যে মৈত্রীকে চিনতে পারতাম না। তারপরে আমাদের চুক্তি অনুযায়ী ফরাসি ভাষা পাঠ আরম্ভ হলো। আমি তাকে বর্ণমালা ও বিভিন্ন সর্বনাম সম্পর্কে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো, আমি একটি যুবতী মেয়ে, এটা ফরাসিতে কি হবে? আমি লিখিয়ে দিলাম। সে খুব খুশি হয়ে বারবার বলতে লাগলো, জসুই ইউনো জেইনোফি। আশ্চর্যভাবে সঠিক উচ্চারণ করছিল, কিন্তু তাকে শেখানো আমার মাঠে মারা গেল। পড়াতে গেলে সে আমায় থামিয়ে দিত এবং বিভিন্ন শব্দে ফরাসি বলার জন্য অনুরোধ করত,
যেগুলোর মাথা নেই মুন্ডুও নেই। আপনি অনুবাদ করে দিন, আমি বারবার বলে অভ্যাস করে নিতাম। এই প্রস্তাব সে করলো। ভাষা শেখার এক সুন্দর পদ্ধতি সে আবিষ্কার করলো। আমাদের মধ্যে কৌতূহলী কথাবার্তার বিনিময় শুরু হলো। মৈত্র বারবার আমায় জিজ্ঞাসা করতো আমি বিশ্বস্তভাবে অনুবাদ করছি কিনা। কিছুদিন যাবার পর সে আমার দিকে ওই অদ্ভুতভাবে তাকানো বন্ধ করলো। কথা প্রধানত আমিই বলতাম, আর সে তার নোটবুকে হিজিবিজি কেটে চলত। একদিন আমি যখন পড়াচ্ছিলাম, সে তার নোটবুকে অন্তত 12-10 রবীন্দ্রনাথের নাম সই করলো। তারপরে একটা ফুল আঁকতে শুরু করলো। ফুল আঁকা শেষে সে লিখতে শুরু করলো, কালকুতা, জরে গ্রেট, পুরকুয়া। তারপর আবার বাংলায় বানিয়ে বানিয়ে কবিতা লিখতে লাগলো। আমার মনে হচ্ছিল একটি অপরিচিত লোকের সামনে বসে আছি। বিরক্ত হলো, কিন্তু তাকে থামাতে আমার সাহস হলো না। এই রকম চলছিল। হঠাৎই একদিন আমায় প্রশ্ন করলো, যখন আপনি বাড়িতে পড়ান তখন যে আমি লিখি, এটা আপনি পছন্দ করেন না। এ কথা বলতে এত ইতস্তত করছেন কেন? তাড়াতাড়ি করে কি উত্তর দিয়েছিলাম তা আজও আমার মনে নেই। তবে আমি যে একটু রেগে গিয়েছিলাম তা আমি স্বীকার করছি। আমি পড়ানো চালিয়ে গেলাম এবং যথারীতি সেও লিখে চলল। ইল এ তার, ইল এ ট্রোনার, মা ইল নে পা ব্রা তা। আমি তাকে জিজ্ঞাসা করলাম এগুলোর মানে কি। আমি একটু মজা করছিলাম বলে সে প্রত্যেক শব্দ মুছে ফেলে সেই জায়গায় একটা করে ফুল আঁকতে শুরু করলো। আমার মাথায় একটা বুদ্ধি এলো। বললাম, তুমি ছবিকে ফরাসি শেখাও না? বলে আমি হেসে পড়লাম। আমার হাসতেও সে মজা পেল। আপনার মনে হচ্ছে আমি পারবো না। আমি আপনার চাইতে অনেক ভালো পড়াতে পারবো। সে গভীর হয়ে এই কথাগুলো বলল, আর তারপর লুকিয়ে লুকিয়ে আমায় দেখতে লাগলো। আমি মৈত্রের এই চেহারা কখনো দেখিনি। এক আশ্চর্য আনন্দ আমি কেঁপে উঠছিলাম। সেদিন আমি পরিপূর্ণভাবে একটি নারী বলে মনে হচ্ছিল। সেদিন তাকে পরিপূর্ণভাবে একটি নারী বলে মনে হচ্ছিল ও একান্ত আপনার। এই সময়গুলোতে আমি ওকে যতটুকু বুঝতে পারতাম, যত গভীরভাবে বুঝতে পারতাম, যখন ও অন্যের মনোরঞ্জনে ব্যস্ত থাকতো, সেই সময়গুলোতে ওকে ততখানি অবাধ্য বলে মনে হতো। আমি ফরাসিতে কি উত্তর দিয়েছিলাম মনে নেই। অনুবাদ করে তার গুরুত্ব কমাতেও আমার ইচ্ছে হয়নি। কিন্তু ও লজ্জায় লাল হয়ে গেল এবং আমায় অনুরোধ করলো বাক্যটা আবার উচ্চারণ করতে। বাক্যটার প্রতিটি শব্দ ও মুখস্থ করে নিল। টেবিল থেকে অভিধান নিয়ে সেই রহস্য বাক্যের অর্থ উদ্ধারে প্রকৃত হলো। কিছুই বুঝতে না পেরে সে প্রচণ্ড রেগে গেল। তুমি মজা করতে জানো না। পড়ানোর সময়টা মজা করতে আমি ভালোবাসি না। যতখানি রাগের ভান এবং উচ্চারণে রুক্ষতা আনার দরকার ছিল ততখানি বোধহয় হয়নি। ও কি বুঝলো তা ওই জানে। খানিকক্ষণ তার চোখ বন্ধ করে কি ভাবলো। ভাবার সময় অভ্যেসই ছিল চোখ বন্ধ করা। আমি দেখলাম তার সারা মুখের তুলনায় চোখের পাতাগুলো একটু ফর্সা, তার ওপর হালকা একটা বেগুনি আভা। হঠাৎই সে উঠে পড়ে বলল, দেখি কিছু চিঠিপত্র এলো কিনা। আমি ওর জন্য অপেক্ষা করতে করতে ভাবছিলাম, ওকে কিছুই শিখবে না বলে মনস্থ করেছে। মিস্টার সেনের কাছে আমি কি কৈফিয়ত দেব? মৈত্র তাড়াতাড়ি ফিরে এলো, হাতে চিঠির বদলে দুগুচ্ছ ফুল। বারান্দায় লতানো গাছেরই ফুল বলে মনে হলো। পড়া কি আবার শুরু করব? যে সুই ইউনোজেন ফি। ভালো হয়েছে। এই বাক্যটা তুমি আগেই শিখেছ। তারপর জ প্রা ল ফ্যাসে। কিন্তু এগুলো তো গত সপ্তাহে পড়ানো শেষ হয়ে গেছে। সেই গাড়িতে যে মেয়েটা দেখছিল, কেউ কি ফরাসি শেখান? হঠাৎ সে প্রশ্ন করে বসলো একটু ভয়ে ভয়ে। আরে ধুর, ও একটা গবেট। ওকে 5 বছর ধরে পড়ালেও। 5 বছর ধরে আপনার বয়স কত হবে? 30-31 হবে। অর্ধেকেরও কম বয়স। যেন সে তার নিজের জন্যই বলল। সে তার খাতার উপর ঝুঁকে আবার লিখতে শুরু করলো রবীন্দ্রনাথের নাম বাংলায় এবং ফরাসিতে। বাস্তবিকভাবে আমার রাগ হচ্ছিল একজন 70 বয়সে বৃদ্ধের জন্য তার আদিক্ষেতা দেখে। এক সময় গাড়িটির কথা বলছিলাম যাতে ও একটু ঈর্ষান্বিত হয়, কিন্তু এখনও গাড়িটিকে ভুলেই গেছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় ও আসলে যতটা সরল তার চেয়ে বেশি সরল সেজে ও আমাকে পরিহাস করতে চাইছে। একটা বয়স যখন 16 বছরের বাচ্চার হয়, তখন সে বাচ্চা মেয়ে আমাকে ঠাট্টা করছে।
এটা ভেবে আমার অসহ্য লাগছিল, বিশেষ করে যার প্রতি আমার এতটা দুর্বলতা ছিল না। আমি ওর উপস্থিতিতে আনন্দ পেতাম নিশ্চয়ই, কিন্তু তার বেশি কিছু নয়। বিভিন্ন ব্যাপারে ও আমার ভুল ধরার চেষ্টা করত, বিচিত্র হাস্যকর জীব রূপে প্রতিপন্ন করতে চাইতো। এসব ছেলে মানুষের জন্য ওর উপস্থিতি অন্যরকম কোনো গুরুত্ব আমার কাছে ছিল না। আমি ছিলাম প্রথম যুবক যাকে মৈত্রীর অত কাছ থেকে দেখার, চেনার সুযোগ পেয়েছিল। আমাকে মোহিত করার জন্য ওর চেষ্টার কোনো ঘাটতি ছিল না। এই শেষের ব্যাপারটাই আমাকে মজা দিত খুব। আমি জানতাম এই খেলার ব্যাপারটা খেলার মধ্যে সীমাবদ্ধ। এর বেশি দূর গড়ানো থেকে নিজেকে বিরত রাখা, ঊর্ধ্বে রাখার প্রতিরোধ ক্ষমতা আমার আছে। সমকালীন ডায়েরির পাতাগুলো থেকে এ তথ্যই আমি পাচ্ছি যে নিজের মানসিকতার ওপর তীক্ষ্ণ নজরও আমি রেখেছিলাম। অবশ্যই আমার নজর ছিল মৈত্রের কলা কৌশলের ওপর। যেদিন থেকে সে তার প্রাথমিক ভীরুতা কাটিয়ে উঠে স্বাচ্ছন্দ্যে আমার সঙ্গে বকবক করতে আরম্ভ করলো, তখন থেকে মনে হতো ও একটা নাটক করছে। সে উঠে পড়ল, বই গুছিয়ে হাতে নিয়ে দুগুচ্ছ ফুল তার টেবিলে রেখে অপরটি হাতে নিয়ে যেতে উদ্যত হলো। সে ফুলের গুচ্ছটা টেবিলে পড়েছিল, সেটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বললাম, এটা পড়ে রইল যে? মৈত্র ফিরে এসে অপর ফুলের গুচ্ছটা হাতে নিল এবং পড়ানোর জন্য আমায় ধন্যবাদ জানালো এবং দরজার দিকে রওনা হলো। দরজার চৌকাঠে দাঁড়িয়ে হঠাৎ সে ফিরে তাকালো, ঘুরে দাঁড়িয়ে ফুলের গুচ্ছটা আমার টেবিলের উপর ছুঁড়ে দিল। অপর গুচ্ছটা নিজের মাথার চুলে পড়ে নিতে নিতে সে দৌড়ে পালালো। ঘরে বসে বসে শুনতে পাচ্ছিলাম সে একসঙ্গে দুটো করে সিঁড়ির ধাপ লাফ দিতে দিতে দোতলায় উঠে যাচ্ছে। বেশ কিছুক্ষণ লেগে গেল ঘটনাটাকে কিভাবে গ্রহণ করব এই ভাবতে ভাবতে। এটা কি প্রেমের প্রস্তাব? ডায়েরি খুলে একটা নির্বোধ মন্তব্যের সঙ্গে পুরো ঘটনাটা লিপিবদ্ধ করলাম। পরের দিন সকালে চায়ের টেবিলে মৈত্র জানতে চাইল ফুলটা নিয়ে আমি কি করলাম। ফুলটা শুকনো করতে দিয়েছি, কথাটা বানিয়ে বললাম। আমি চাইছিলাম যে ও মনে করুক আমার হৃদয়ে প্রেমের কবিতা লেখা শুরু হয়ে গেছে। সে দুঃখের সঙ্গে বলল যে তার ফুলটা দোতলায় ওঠার সময় সিঁড়িতে পড়ে গেল। অফিসে সারা দিন ধরে এই অবাস্তব, অপ্রত্যাশিত এবং আকস্মিক ঘটনার জের চলল। একটা আশ্চর্য স্বপ্নময় অনুভূতি আমাকে ঘিরে তুলল। বাড়ি এসে আয়নায় মুখ দেখে নিজেকে সুন্দর দেখতে না হওয়ার জন্য দুঃখ হলো। হঠাৎই আমার সেই পুরনো অনমনীয় মনোভাব ফিরে এলো এবং অভিনেতাদের মতো আয়নার সামনে দাঁড়িয়ে বান্দামো করার প্রচণ্ড হাসি পেল। হাসতে হাসতে আমি বিছানায় ঝাঁপিয়ে পড়লাম। ভাবতে ভালো লাগছিল যে আমার এখনও কাণ্ডজ্ঞান হারিয়ে যায়নি। ঠিক সেই সময় মৈত্র বইপত্র নিয়ে ঘরে ঢুকল। আজ আমার পড়া আছে কি? আমি বাংলায় উত্তর দিলাম এবং আমরা বাংলায় কথা বলতে শুরু করলাম। বাংলা আমি দ্রুত শিখে নিচ্ছিলাম। আরেকটা কারণও অবশ্য ছিল, প্রতিদিন বিকেলে আমি ছবির সঙ্গে লেখাপড়া করতাম। মৈত্র আমায় অনুবাদের জন্য একটি বাক্য দিল। বাক্যটা যখন লিখছিলাম তখন সে জিজ্ঞেস করলো, ফুলটা কোথায় রেখেছেন? শুকোবার জন্য চাপা দিয়ে রেখেছি, দেখিয়ে একবার। কী উত্তর দেবো ভেবে পেলাম না, কারণ আসলে ফুলটা আমি জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছিলাম। আমি রহস্য মাখিয়ে বললাম, সেটা পাচ্ছি না। কেন, কোনো খুব গোপন জায়গায় রেখেছেন বুঝি? মনে হচ্ছিল ধরা পড়ে গেছি। চুপ করে রইলাম যাতে ওর বিভ্রান্তি না কাটে। আমাদের লেখাপড়া শেষ হলো। মৈত্রীও চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি উঠে গিয়ে বারান্দা থেকে একগুচ্ছ ফুল তুলে নিয়ে এলাম। ফুলটাকে পাইপের গরম ছাই দিয়ে শুকিয়ে নিয়ে কাগজ চাপা দিয়ে রেখে দিলাম। তখন ফুলটাকে দেখে আর বোঝা যাচ্ছিল না যে সেটা সদ্য তোলা। খাবার টেবিলে আমার দেখা হলো। ওর চোখগুলো আশ্চর্য উজ্জ্বলতা ছিল, অনর্গত হাসি ছিল মৈত্রের। মা বলছেন আমরা ছেলে মানুষই করছি। ভয়ে কাঠ হয়ে গেলাম। মিসেস সেনের দিকে তাকালাম। উনি শান্তভাবে হাসলো। হঠাৎই আমার খুব খারাপ লাগলো। আমাদের ভাবপ্রবণ ছেলে মানুষগুলো উৎসাহিত করা হচ্ছে দেখে মনে হলো যেন কোনো ষড়যন্ত্র চলছে আমার বিরুদ্ধে, যাতে আমি মৈত্রের প্রেমে পড়ি। এখন যেন বুঝতে পারছি যে মৈত্রকে আমার ঘরে পড়তে পাঠানো হয়েছিল। কেন মিস্টার সেন ডিটেকটিভ উপন্যাস পড়বার ছল করে সবসময় শোবার ঘরের দিকে রওনা দিতেন? কেন দোতলার কোনো লোক আমার উপর গোয়েন্দাগিরি করতে নিচে নামতো না? আমার মনে হচ্ছিল আমি তখনই ওই বাড়ি ছেড়ে পালাই।
খাবার টেবিলে আমরা 3 জন। মিস্টার সেনের বন্ধুর বাড়ির ডিনারের নিমন্ত্রণ আছে। মাথা নিচু করে আমি খেয়ে যেতে লাগলাম। মৈত্র অনর্গল বকে যেতে লাগলো। লক্ষ্য করলাম তার মুখ ওর বাবা আর কোনো অপরিচিত লোকের সামনে শুধু বন্ধ হতো, বাড়ি আর সকলের সামনেও বকে যেত। আমায় বলল, মা বলছিলেন আপনার শরীরে কোনো উন্নতি হচ্ছে না, সন্ধ্যাবেলা একটু বেরালে ভালো হতো। জানি না কি নিরাশক্তি আর অবজ্ঞা নিয়ে উত্তর দিয়েছিলাম। সঙ্গে সঙ্গে মিসেস সেন যেন সেটা বুঝতে পারলেন। তিনি বাংলায় মেয়েকে কিছু জিজ্ঞাসা করলেন, আমি সঠিক বুঝতে পারলাম না। মৈত্রীও খুব গম্ভীর করে কি একটা উত্তর দিল আর টেবিলের তলায় পা দিয়ে আমার পায়ের পাতায় চাপ দিল। আমি কিছুই না দেখা না বোঝা ভান করে বসে রইলাম। দেখতাম খাওয়ার পর মৈত্র বারান্দায় সেই শব্দে আমার সঙ্গে এলো। এর আগে রাত্রে আমার শোবার ঘরের কাছে কখনো সে আসেনি। দয়া করে আমার ফুলটা আমায় ফেরত দিন। আমি বুঝতে পারছিলাম যে সে অত্যন্ত চঞ্চল হয়ে উঠেছে, ব্যাকরণ একটা ভুল করলো। আমি ওকে ঘরে ঢুকতে বলার সাহস পাইনি, কিন্তু ওই চৌকাঠ পেরিয়ে প্রথম সুযোগে ঘরে চলে এলো। আমি ওকে শুকনো ফুলটা দেখালাম, এই যে ফুলটা আমার কাছে রাখি, আমি চাই ওটা আমার কাছেই থাকুক। হয়তো বাক্যগুলো হুবহু এরকমই ছিল না, রহস্যময় অস্পষ্ট কোনো অনুভূতি তখন আমায় আচ্ছন্ন করেছিল। সে ফুলটা হাতে তুলে নিল, দেখলো, তারপর দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, এটা সেই ফুলটা নয় কেন? আমার ধরা পড়া ফ্যাকাশে মুখে সে বিজয়নী দৃষ্টি দিয়ে দেখল ওটাতে আমার একটা চুল জড়ানো ছিল। সেদিন মধ্যরাত্রিতে ঘুম ভেঙে গেল। শুনতে পাচ্ছিলাম মৈত্র ঘর থেকে গুনগুন করে গানের সুর ভেসে যাচ্ছে। একদিন নরেন্দ্র সেন আমার দরজায় টোকা দিলেন। দরজা খুলে দেখি তিনি তার মেয়ের সঙ্গে কোথাও বেরোচ্ছেন। মৈত্রর পরনে ছিল কফি রঙের একটি শাড়ি, গায়ে মেরুন রঙের শাল আর জরির কাজ করা তুর্কি জুতা ছিল পায়ে। মিস্টার সেন জানালেন মৈত্র সৌন্দর্যের মূল সূত্রের ওপর বক্তৃতা দিতে যাচ্ছে। আমি প্রশংসা করার ভঙ্গিতে নিয়ে হাসলাম। মৈত্র উদাসীনভাবে তার শাল দিয়ে পাকাচ্ছিল। তার হাতে কাগজে পাকান তার বক্তৃতার পাণ্ডুলিপি। সে এত সুন্দর করে চুল বেঁধেছিল যে তার বর্ণনা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। প্রচণ্ড উগ্র সুগন্ধ ব্যবহার করেছিল যে সেই গন্ধে আমার সারা ঘর ভরে গেল। আমি তাকে আন্তরিক শুভেচ্ছা জানালাম এবং বললাম সেই জন্য একদম ঘাবড়িয়ে না যায়। নরেন্দ্র সেন একটু গর্ব করে বললেন, ও এই প্রথম বক্তৃতা দিতে চাচ্ছে না। দুঃখের বিষয় তুমি যথেষ্ট ভালো বাংলা জানো না, নইলে তুমিও আমাদের সাথে যেতে পারতে। তো এই ছিল আজকের উপন্যাস লা নুই বেঙ্গলি ৩য় পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশের লোকদেরকে ভালো রাখবেন, এই কামনায়। আল্লাহ হাফেজ।